নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজ থেকে নতুন একটা সিরিজ আমরা শুরু করতে চলেছি। তো সামনে যে আমাদের কলকাতা পুলিশ এবং যে ফর্ম ফিল আপ চলছে, যে গ্রুপ সি এবং ডি, ঠিক আছে। তো তার জন্য তোমরা যে প্রশ্নপত্র তোমরা খুঁজছো, আমি জানি যে তোমরা অনেক বড় বড় ইউটিউব চ্যানেল তোমরা ফলো করে রেখেছো বা অনেক সাবস্ক্রিপশনও নিয়ে রেখেছো এবং কোচিং সেন্টারে পড়ছো। তো আমি চাই তোমাদের কাছ থেকে প্রায় 10 মিনিট চাই। তো এখানে আমি টপ লেভেলে কিছু কোশ্চেন তোমাদের জন্য এনেছি, ঠিক আছে। তো আমাদের ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে, কিন্তু আমাদের কোশ্চেন কোয়ালিটি অনেক ভালো। আমি চাই তোমরা প্রথম 5-10টা কোশ্চেন দেখো, যদি না ভালো লেগে থাকে তুমি ভিডিও ছেড়ে চলে যাবে। আমি এই ভিডিওতে আমাদেরকে প্রথম যে টোটাল 20টি কোশ্চেন, প্রথম শর্ট অ্যান্সার হিসেবে আমাদেরকে আমি দেখাচ্ছি, এবং এরপর তোমাদেরকে ফুল ডিটেলসে এই শর্ট কোশ্চেনগুলো শেষ হওয়ার পর ফুল ডিটেলসে তোমাদেরকে ভালো করে বোঝাবো। তো ঠিক আছে, তো আমরা পার্টটা শুরু করছি। তো প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি যে এই যে শর্ট কোশ্চেনগুলো তোমরা এই কোশ্চেন দিতে পারছো, ঠিক আছে। তো এগুলো প্রথমে তোমাদেরকে আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই যে টোটাল 20টা কোশ্চেন আছে, এই 20টা কোশ্চেন শেষ হওয়ার পর তোমাদেরকে আমি এই একটা কোশ্চেনের ফুল ডিটেলস, ঠিক আছে, অল ডিটেলস, মানে 1 লাইন 2 লাইন 3 লাইন দিয়ে যতটা তোমাদের ভালো করে বুঝাতে পারি, ঠিক আছে, তোমাদেরকে আমি বুঝাবো। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা একটুক্ষণ ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখো। আমাদের ভিডিওর কোয়ালিটি খারাপ হতে পারে, কিন্তু কোশ্চেন কোয়ালিটি একদম খারাপ নয়, ঠিক আছে। তো আশা করছি তোমাদেরকে ভালো লাগবে, ঠিক আছে। তো প্রথম দেখি, অক্সিজেন গ্যাসকে ফায়ার এয়ার দিয়েছিলেন কোন রাসায়নিকবিদ? অ্যান্সার হচ্ছে ফরাসি রাসায়নিকবিদ, ঠিক আছে, অ্যান্তোইন ল্যাভোইসিয়ে অক্সিজেন গ্যাসকে ফায়ার এয়ার নাম দিয়েছিলেন। তো চুন জলে ঢালে শক্তি রূপান্তর কেমন হবে? অ্যান্সার হচ্ছে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর হবে। ভারতের প্রথম পারমাণবিক চুল্লিটি কোথায় অবস্থিত? ভারতের প্রথম পারমাণবিক চুল্লি অপ্সরা 1956 সালে আগস্টে চালু হয়। ক্রোমাটোগ্রাফি কী ছিল? তো ক্রোমাটোগ্রাফি হলো মিশ্রণের উপাদান আলাদা করার পদ্ধতি। 5 নম্বর হচ্ছে অঙ্গার বা চারকোল জলে ভাসে কেন? তো কারণ এটি একটি সচিত্র, ঠিক আছে। তো যক্ষা রোগে প্রাথমিকভাবে মানব শরীরে কোন অঙ্গ আক্রান্ত হয়? ফুসফুস। পরিশ্রয়ী, ঠিক আছে, পরাশয়ী উদ্ভিদের জল শোষণকারী অঙ্গ কী? অ্যান্সার হচ্ছে পরিশ্রমিকের মূল। তো ল্যাভেন্থের অর্ধক্ষেপণ পরীক্ষায় ল্যাভোইসিয়ে কোন পদার্থ ব্যবহার করেছিলেন? তো একটা হচ্ছে ফেরস সালফেট, একটা হচ্ছে সিলভার সালফেট। তো 9 নম্বর হচ্ছে সৌরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেচ কাজের জন্য কোন শাসক দায়ী ছিলেন? তো অ্যান্সার হচ্ছে রুদ্রদমন। ইন্দোগ্রীক রাজা মিনান্দার কোন ধর্ম গ্রহণ করেছিলেন? অ্যান্সার হবে বৌদ্ধ ধর্ম। তো পূর্ব চালুক্যর কোন অঞ্চলে নিজেদের প্রতিষ্ঠিত করেছিলেন? ভেঙ্গি। তো পরের কোশ্চেন হচ্ছে মহারাজা রঞ্জিত সিংয়ের সময়কালে কোন শহর রাজধানী হিসেবে কাজ করতো? অ্যান্সার হচ্ছে লাহোর। তো সলবাইয়ের চুক্তি কোন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত? অ্যান্সার হচ্ছে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ। 1782 সালের 17 মে সলবাইয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 14 হচ্ছে পিণ্ডারি যুদ্ধ কেন নামে পরিচিত? পিণ্ডারি যুদ্ধ কেন নামে পরিচিত? তো অ্যান্সার হচ্ছে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ ভারতীয় উপমহাদেশের এক তৃতীয়াংশ নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মারাঠা সাম্রাজ্যের মধ্যে এই চুক্তিটি হয়েছিল। তো 15 হচ্ছে ঠিক আছে, উলুগ খান ও নুসরত খানকে কোন রাজা খান উপাধি দিয়েছিলেন? অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খলজি। তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি? অ্যান্সার হচ্ছে সান্দাকুফু। এর উচ্চতা হচ্ছে 3636 মিটার। 17 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের দক্ষিণাঞ্চলে ডেকান ট্রাপ কোন শিলায় গঠিত? অ্যান্সার হচ্ছে ব্যাসল্ট। কোন দেশকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ আখ্যা দেওয়া হয়? ভারতকে। তো 18টা কোশ্চেন প্রথমে আমি বলে দিচ্ছি। তো এর প্রথমে কোশ্চেনটা আমি এদেরকে ফুল ডিটেলস বলি এবারে, ঠিক আছে। তো শর্টকাটে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এবার তোমাদেরকে বড়ো করে 1 নম্বর 2 নম্বর হিসেবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে 1 নম্বর কোশ্চেনটার অ্যান্সার আমি তোমাদেরকে ডিটেলস দিচ্ছি। ফরাসি রাসায়নিকবিদ অ্যান্তোইন ল্যাভোইসিয়ে অক্সিজেন গ্যাসকে ফায়ার এয়ার নামে অভিহিত করেছিলেন। তিনি নামকরণ করেছিলেন কারণ তিনি অক্সিজেনের দহন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ল্যাভোইসিয়ে তার গবেষণার মাধ্যমে অক্সিজেনের রাসায়নিক বৈশিষ্ট্য এবং দহনের এক অপরিহার্যতার ওপর আলোকপাত করেন, যা রসায়ন বিজ্ঞানে একটি যুগান্তরী আবিষ্কার ছিল। তার এই নামকরণ অক্সিজেন দহন সহায়ক গুণাবলীকে স্পষ্টভাবে তুলে ধরে। তো দ্বিতীয়টা হচ্ছে চুন নিয়ে কোশ্চেন ছিল। তো চুন জলে ভাসে কেন? তার অ্যান্সার হচ্ছে চুল জলে মেশালে রাসায়নিক শক্তি তাপ শক্তি রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াটি একটি এক্সোথের্মিক বিক্রিয়া, যেখানে ক্যালসিয়াম অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, তো উৎপন্ন করে এবং প্রচুর পরিমাণে তাপ নির্গত হয়। এই তাপ শক্তি নির্গমের ফলে মিশ্রণ উষ্ণ হয়ে ওঠে এবং এই রাসায়নিক রূপান্তর নির্মাণের শিল্পে ও অন্যান্য রাসায়নিক প্রক্রিয়ায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। 3 নম্বর ছিল ভারতের প্রথম পারমাণবিক চুল্লি হলো অপ্সরা, যা 1956 সালে আগস্ট মাসে চালু হয়েছিল। এটি মুম্বাইয়ের ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার এর অবস্থিত। তো দেখো অপ্সরা কোথায় অবস্থিত? এটি
এটি হচ্ছে মুম্বাইয়ের ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার অবস্থিত। অপ্সরা ছিল একটি গবেষণা চুল্লি যা পারমাণবিক পদার্থবিদ্যা ও প্রকৌশল গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর সফল কার্যক্রম ভারতের পারমাণবিক শক্তি কর্মসূচির ভিত্তি স্থাপন করে এবং দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির নতুন দিগন্ত উন্মোচন করে। 4 নম্বর হচ্ছে ক্রোমাটোগ্রাফি হলো বিস্তীর্ণ উপাদানগুলিকে পৃথক করার পদ্ধতি একটি পদ্ধতি। এই কৌশলটি বিভিন্ন পদার্থের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য পার্থক্যের উপর ভিত্তি করে কাজ করে, যেমন শোষণ ক্ষমতা, দ্রাব্যতা ও আনুমানিক আকার। ও ক্রোমাটোগ্রাফি বিভিন্ন প্রকার হতে পারে, যেমন পেপার ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি, হাইপারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এটি রসায়ন, জীববিজ্ঞান, ওষুধ ও পরিবেশ বিজ্ঞানী বিশ্লেষণ কাজে ব্যবহৃত হয়। তো অঙ্গার বা চারকোল জলের ভাষায় কোনো কোশ্চেনটি ছিল। তো চারকোল কাঠ ও অন্য জৈব পদার্থকে অক্সিজেনের অনুপস্থিতিতে উচ্চ তাপমাত্রা উত্তপ্ত করে তৈরি করা হয়, যা পাইরোলাইসিস নামে একটি পরিচিত। ঠিক আছে, পাইরোলাইসিস। ঠিক আছে, এই প্রক্রিয়ার ফলে চারকোলের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র তৈরি হয়। এই ছিদ্রগুলির মধ্যে বায়ু আটকে থাকে, যা চারকোলের সামগ্রিক ঘনত্বকে জলের ঘনত্বের চেয়ে কম করে তোলে, ফলে এটি জলে ভাসে। 6 নম্বর হচ্ছে যক্ষা রোগে প্রাথমিকভাবে মানব শরীরে ফুসফুস আক্রান্ত হয়। যক্ষা একটি সংক্রামক রোগ যা মাইক্রোব্যাক্টের টিউবারকুলোসিস নামে একটি ব্যাকটেরিয়ার কারণে ঘটে। এই ব্যাকটেরিয়া সাধারণত শ্বাস প্রশ্বাসের মধ্যে ফুসফুসে প্রবেশ করে সেখানে সংক্রমণ ঘটায়। যদিও যক্ষা শরীরের অন্য অঙ্গকে প্রভাবিত করতে পারে, তবে ফুসফুসই এর প্রধান লক্ষ্যস্থল। ফুসফুসের যক্ষা লক্ষণগুলির মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী কাশি, জ্বর, ওজন হ্রাস ও বুকে ব্যথা। 7 নম্বর হচ্ছে ঠিক আছে, পরাশরীর উদ্ভিদের জল শোষণকারী অঙ্গ হলো পরিযায়ী মূল। তো এই বিশেষ ধরনের মূলগুলি বায়ুমণ্ডল থেকে সরাসরি আর্দ্রতা শোষণ করতে সক্ষম। ঠিক আছে, এই উদ্ভিদ যেমন অর্কিড সাধারণত অন্য গাছের উপর জন্মায়, কিন্তু তাদের থেকে পুষ্টি গ্রহণ করে না। তাদের পরাশরী মূলগুলি, যা ভিলামেন নামে পরিচিত, স্পঞ্জের মতো কাজ করে, বৃষ্টির জল ও বায়ুমণ্ডলে আর্দ্রতা শোষণ করে উদ্ভিদের প্রয়োজনীয় জল সরবরাহ করে। 8 নম্বর হচ্ছে ল্যাভেলটা অধ্যক্ষেপণ। পরীক্ষায় ল্যাবরেটরি ফেরাস সালফাইড ও সিলভার সালফাইড ব্যবহার করেন। এই পরীক্ষাটি রাসায়নিক বিক্রিয়া পদার্থের ভর সংরক্ষণ নীতি প্রদর্শনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ল্যাবরেটরি তার গবেষণার মাধ্যমে প্রমাণ করেছে এটি একটি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী ও বিকারকগুলির মোট ভর ও বিক্রিয়ার পর উৎপন্ন উৎপাদনগুলির মোট ভরের সমান থাকে। তো সৌরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেচ কাজের ঠিক আছে জন্য শাসক রুদ্রমন দায়ী ছিলেন। রুদ্রমন ছিলেন পশ্চিম ঠিক আছে তো খণ্ডপতির এক শক্তিশালী শাসক। তিনি 2য় শতাব্দীতে রাজত্ব করেছিলেন। তার শাসনকালে তিনি সুদর্শনা হ্রদের বাঁধ মেরামত করেন এবং পুনর্গঠনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন, যা সৌরাষ্ট্র অঞ্চলে কৃষিকাজের জল সরবরাহের জন্য একটি অপরিহার্য ছিল। এই কাজটি তাদের প্রজাদের কল্যাণের প্রতি অঙ্গীকারের প্রমাণ। 10 নম্বর হচ্ছে গ্রিক রাজা মিলান্দার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। মিলান্দার, যিনি মিলন্দ নামে পরিচিত ছিলেন, একজন উল্লেখযোগ্য ইন্দ্র গ্রিক শাসক ছিলেন, যিনি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে রাজত্ব করেছিলেন। তিনি বৌদ্ধ পণ্ডিত নাগসেনের সাথে দার্শনিক আলোচনায় লিপ্ত হন, যা মিলন পণ্হ নামে বৌদ্ধ গ্রন্থে লিপিবদ্ধ আছে। এই আলোচনার ফলস্বরূপ মিলান্দের বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয় এবং শেষ পর্যন্ত এই ধর্মটি গ্রহণ করে। 11 নম্বর কোশ্চেন, পূর্ব চালুক্যরা ভেঙ্গি নামক প্রদেশে নিজেদের পরিচিত করেছিলেন। পূর্ব চালুক্য রাজবংশ 7ম থেকে 11দশ শতাব্দী পর্যন্ত দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ শক্তি ছিল। তারা পশ্চিম চালুক্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে ভেঙ্গি অঞ্চলে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে। ভেঙ্গি ছিল তাদের রাজধানী এবং এই অঞ্চল থেকে তাদের শাসনকার্য পরিচালনা করত, যা দক্ষিণ ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মহারাজা রঞ্জিত সিংয়ের সময়কালে লাহোর শহর রাজধানী হিসেবে কাজ করত। রঞ্জিত সিং ছিলেন শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং একজন অনন্ত শক্তিশালী শাসক। তিনি 19বিংশ শতাব্দীর প্রথম দিকে পাঞ্জাব শাসন করেছিলেন। তার শাসনকালে লাহোর ছিল শিখ সাম্রাজ্যের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কেন্দ্র। তিনি লাহোরকে একটি সমৃদ্ধশালী ও সুরক্ষিত শহরে রূপান্তরিত করেছিলেন, যা তার সাম্রাজ্যের গৌরব প্রতুলিত করে। 13 হচ্ছে সলবাইয়ের চুক্তি, প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সঙ্গে সংকীর্তিত, যা 1782 সালে 17 মে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠা সাম্রাজ্যের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটায়। সলবাই চুক্তি উভয় পক্ষের মধ্যে শান্তি স্থাপন করে এবং ব্রিটিশদের তাদের ভারতীয়দের প্রভাব ও আরও সংহত করতে সাহায্য করে। এই চুক্তিটি ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। 14 নম্বর কোশ্চেন ছিল পিন্ডারি যুদ্ধ, তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ নামে পরিচিত ছিল। এই যুদ্ধ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মারাঠা সাম্রাজ্যের মধ্যে ভারতীয় উপমহাদেশের এক তৃতীয়াংশ অঞ্চল নিয়ে গঠিত। 1817 সালে 1819 সাল পর্যন্ত চলা এই যুদ্ধটি ব্রিটিশ ভারতের আধিপত্য বিস্তারের চূড়ান্ত পর্যায়ে। এই যুদ্ধের ফলস্বরূপ মারাঠা সাম্রাজ্যের পতন ঘটেছিল। ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি ভারতের একটি বিশাল অংশের উপর দায়িত্ব করেছিল। ঠিক আছে, তো পরের কোশ্চেনটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো আলাউদ্দিন খলজি উল্লাহ খান ও নুসরত খানকে খান উপাধি দিয়েছিলেন। আলাউদ্দিন খলজি ছিলেন দিল্লির সুলতানি আমলের একজন শক্তিশালী শাসক, যিনি 13শ শতাব্দীর শেষের দিকে ও 14শ শতাব্দীর শুরুর দিকে রাজত্ব করেছিলেন।
উলহ খান এবং নুসরত খান ছিলেন তাদের বিশ্বস্ত সেনাপতি এবং প্রশাসনিক কর্মকর্তা, যারা সামরিক অভিযানে তাদের সাম্রাজ্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই উপাধি প্রধান তাদের প্রতি আলাউদ্দিনের আস্থা ও সম্মানের প্রতীক ছিল। হচ্ছে পশ্চিমবঙ্গ সর্বোচ্চ স্থান হলো সান্দাকফু, যার উচ্চতা 3636 মিটার। সান্দাকফু সিঙ্গালিয়া ব্রিজের উপর অবস্থিত। এটি ভারত ও নেপালের সীমান্তে অবস্থিত। এটি ট্রেকিং এবং পর্বতারোহীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য, কারণ এখান থেকে বিশ্বের কয়েকটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ যেমন মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা ও মাকালু দেখা যায়। সান্দাকফু পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যের একটি অসাধারণ উদাহরণ। তো 17 হচ্ছে ভারতের দক্ষিণাঞ্চলে ডেকানট্রাপ ব্যাসল্ট শিলায় গঠিত। ডেকানট্রাপ হলো একটি বিশাল আগ্নেয়গিরির মালভূমি, যা ভারতের পশ্চিম ও পূর্ব অংশে বিস্তৃত। এটি ক্রিটেসিয়াস যুগের শেষের দিকে ও প্যালিওসিন যুগের শুরু থেকে ব্যাপক আগ্নেয়গিরি অগ্নুপাতের ফলে গঠিত হয়েছিল। এটি ব্যাসল্ট শিলাগুলির অত্যন্ত উর্বর মাটি তৈরি করে, যা ওই অঞ্চলে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতকে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ আখ্যা দেওয়া হয়। এই আখ্যাটি ভারতের ভৌগোলিক, সাংস্কৃতিক ও জাতিগত বৈচিত্র্যের কারণে দেওয়া হয়েছে। ভারতে বিভিন্ন ধরনের জলবায়ু, ভূখণ্ড, ভাষা, ধর্ম ও সংস্কৃতি বিদ্যমান, যা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যকে প্রতিফলিত করে। এই বৈচিত্র্যটি ভারতের অন্যান্য আকর্ষণীয় দিকগুলি হিসেবে তুলে ধরে। ঠিক আছে, তো আশা করি তোমরা ফুল ডিটেলস পেয়ে গেছো। আমি অনেক ভালো কিছু ভালো করে তোমাদেরকে আমি বুঝিয়েছি, কিন্তু একটা আমি জানি একটু স্পিডে বলা হয়ে যাচ্ছে। কিন্তু দেখো, তোমরা ভিডিওর কোয়ালিটি তোমরা দেখো না, তোমরা কোশ্চেনের কোয়ালিটি দেখো, তোমাদেরকে এটাই বলছি। তো আরও ভালো কোশ্চেন আসছে তোমাদের জন্য। তোমার যদি ভালো লেগে থাকে তুমি লাইক করবে।